খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। দেশের জাতীয় খেলা কাবাডি, তবে কাবাডিতে এখন পর্যন্ত কি অর্জন বাংলাদেশের, বিশেষ করে নারী কাবাডিতে কতটুকু এগোলো বাংলাদেশ, সেই বিষয়ে আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ নারী কাবাডি দলের কোচ শাহনাজ পারভিন মালিকা এবং খেলোয়াড় স্মৃতি আক্তার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। গতকালই শেষ হলো বিশ্বকাপ নারী কাবাডি। এই যে দ্বিতীয় আসর, বাংলাদেশে একটা মানে গর্ববোধ করার মতো যে দ্বিতীয় আসরটিতে আমরা স্বাগতিক হতে পেরেছি। তবে অর্জনের দিক থেকে কি আমরা আসলে গর্ববোধ করার সুযোগ আছে আমাদের? কারণ বলা হচ্ছে যে আমাদের জাতীয় খেলার কাবাডি, সেক্ষেত্রে আমরা কতটুকু এগোলাম, বা আমরা বারংবার এই যে ব্রোঞ্জ আর মেডেলের মধ্যে আমাদেরকে সবসময় আটকে থাকতে হচ্ছে, স্বর্ণ বা রৌপ্যর মধ্যে যেতে পারছি না, এই জায়গাটাতে আসলে আমাদের আফসোসের জায়গাটা কতটুকু? আসলে এটা আফসোস করার মতো কিছু নেই। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, যদিও আপনারা দেখেছেন ইন্ডিয়ার ওদের অনেক প্লেয়ার, আমাদের দেশে আসলে সেই রকম প্লেয়ার উঠে আসতেছে না। বা দেখছেন যে আমাদের তারুণ্য উৎসব থেকে কিছু প্লেয়ার বাছাই করা হয়েছে, যেহেতু আমাদের বাংলাদেশের মেয়েরা কাবাডি খেলতেছে, আমাদের ব্রোঞ্জ মেডেল আছে। আসলে অনেকেই ভাবে যে আমরা কেন গোল্ড পাই না বা গোল্ডের জন্য লড়তে পারি না। আসলে সেটা না। আমরা কিন্তু আপনি দেখছেন চাইনিজ টাইপের সাথে খেলা, তারপর আমাদের মেয়েরা উগান্ডার সাথে খেলছে, ওরা অনেক ভালো খেলেছে। কিন্তু আসলে আমাদের যে প্র্যাকটিস আমরা যেটা করি, ইন্ডিয়াতে দেখেন আপনার মানে প্রতি বছরই ওদের টুর্নামেন্ট হয়, ওদের অনেক স্পন্সর, ওদের এত পরিমাণ স্পন্সর যে ওদের সারা বছরই আপনার লিগ হয়। আমাদের দেশে আসলে সেটা নেই। আপনার স্পন্সরশিপকে এগিয়ে আসতে হবে, সরকারকে, যেহেতু এটা জাতীয় খেলা, সরকারকে এগিয়ে আসতে হবে এই কাবাডির জন্য। কাবাডি আমাদের জাতীয় খেলা, কিন্তু স্পন্সর লাগবে, সরকারকে এগিয়ে আসতে হবে, তাহলে হয়তো সামনে আমরা গোল্ডের জন্য ফাইট দিতে পারবো। স্মৃতি আক্তারের কাছে একটু শুনতে চাই, নারী কাবাডি বিশ্বকাপে আপনি একদম শুরু থেকে খেলে এসেছেন, কেমন উপভোগ করলেন, বা প্রতিপক্ষ দলকে আসলে হারানো এবং হারের যে স্মৃতি, সেটা আসলে আপনাকে স্মৃতি কতটুকু কাতর করতে পেরেছে? আসলে আমি প্রথমবারের মতো বিশ্বকাপ খেললাম, মানে দেশের মাটিতে খেলা, অনেক আনন্দ পাইছি খেলে, এবং কি দেশকে একটা পদক দিতে পারছি, শুকর আলহামদুলিল্লাহ, অনেক আনন্দিত হয়েছি। সবাই মিলে খেলছি, টিম একত্র হয়ে যে দেশকে একটা রেজাল্ট দিতে পারছে, তার জন্য অনেক খুশি। আপনি তো মানে সেরা ডিফেন্ডারও হয়েছেন, তাই না? সেরা ডিফেন্ডারের তালিকায় বাংলাদেশ রয়েছে। তবে এই যে বলা হচ্ছিল যে শুরু থেকে যে স্বর্ণ রৌপ্যর মধ্যে আমরা কখনোই কাবাডি বিশ্বকাপ নারী কাবাডি দল যেতে পারি না, বিশেষ করে যখন 2012 সালে ভারতে আমাদের অংশগ্রহণও করেছিলাম, তবে আমরা খেলছি, হ্যাঁ, সেখানে আমরা পঞ্চম স্থান হয়েছি। এবার আমরা একটা পদক নিশ্চিত করতে পেরেছি, তবে আমাদের তৃতীয় স্থান হয়েছে। ইরান আমাদের চতুর্থ স্থান হয়েছে, তবে তারাও কিন্তু ব্রোঞ্জ পদক হয়েছে। আমরা যদি শুরু থেকে একটু বলতে চাই যে আপনাদের একেবারে শুরুর আসরটা শুরু থেকে উগান্ডার সাথে আপনারা বেশ একটা ভালো একটা দাপট দেখেছেন। তবে এই যে আফ্রিকার দেশটার সঙ্গে দাপুটে জয়ের পর আসলে আপনাদের সেই জায়গাটাতে আসলে মানে পরীক্ষা যদি বলি, সেই চ্যালেঞ্জটা কি নেওয়া হয়েছিল কিনা? কারণ উগান্ডা তো খুব বেশি মানে এই খেলার জন্য আসলে ওইভাবে নিজেদেরকে সারা বছর প্রস্তুত করে না, যেটা করে ভারত বা চাইনিজ টাইপ। আমরা যদি একটু ফলাফলটা দেখে নিতে চাই, যে শুরুর দিক থেকে যে ফলাফলটা হয়েছিল, যে উগান্ডার সাথে আপনি ভালো খেলেছেন, তবে 42-22 পয়েন্টের ব্যবধানটা ছিল 20, খুব ভালো ছিল। এবং জার্মানি, বলা হচ্ছিল জার্মানি নিজেদেরকে আসলে খুব বেশি প্রস্তুত করতে পারেনি, এবং আপনারা শুরুর দিক থেকে বলছিলেন যে আপনাদের থেকে কম ফেভারিট আসলে জার্মানি দল। সেই জার্মানি দলটার সাথে আপনি 30 পয়েন্টের ব্যবধানে জিতেছেন। তারপরে ভারতের সাথে আসলে মুখোমুখি হওয়ার পরে আসলে দেখা গেছে যে ব্যবধানটা 25, তবে আপনাদের হারতে হয়েছে। এবং থাইল্যান্ডের সাথে গ্রুপ পর্বে আপনি 9 ব্যবধানে জয় পেয়েছেন। তবে আবার যখন চাইনিজ টাইপের এই গ্রুপের দ্বিতীয় সেকেন্ড হয়ে সেমিফাইনালে গিয়েছেন, তখন আবার 7 পয়েন্টের ব্যবধানে হারতে হয়েছে। এই যে যদি বলি যে এই যে আপনাদের পয়েন্টের এই অবস্থা, বা এই যে মানে জয় পরাজয়ের একটা ব্যাপার, সেটা নিয়ে আসলে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? আপনি তো কোচ, শুরু থেকে একদম আপনি মেয়েদের সাথে। আসলে চাইনিজ টাইপের যে খেলাটা আপনারা দেখছেন, সবাই দেখছে, তো আসলে টেকনিক্যালের দিক থেকে ওরা অনেক এগিয়ে আছে, ফিটনেসের দিক থেকেও। তো আমরা আসলে যতটুকুই প্র্যাকটিস করছি, একটা কথাই বললাম যে আমাদের আসলে প্লেয়ারের একটু সংকট আছে। সব কিছু মিলে আমাদের মেয়েরাও ভালো খেলছে। এর আগে এশিয়ান গেমসে কিন্তু আপনার চাইনিজ টাইপ দেখছেন যে ইন্ডিয়া আর চাইনিজ টাইপ আপনার ফাইনাল খেলছে এশিয়ান গেমসে। তো ওই দিক থেকে ওরা তো অনেকটা এগিয়ে আছে। আর যখন একটা টিম পদক পায়, তখন ওদের আগ্রহটা আরও বেড়ে যায়। যেমন আমরা এবার তৃতীয় হয়েছি, আমাদের মেয়েরা ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করবে আরও ভালো করার, হয়তো গোল্ডের জন্য আমরা ফাইট দিব। তো এইরকমই আসলে
খেলাটা এমন একটা মানে পর্যায়ে চলে যায়, খেলতে খেলতে আসলে কখনো পয়েন্ট আপ হয়, কখনো ডাউন হয়, আপনারা দেখছেন। তো ওইখানে আমাদের যখন টাইম আউট নেওয়া হয়, বলে দেওয়া হয় যে তোমরা এইভাবে খেলো, এইভাবে খেলো, আসলে ওরাও চেষ্টা করে, আসলে না পারলে তো আর কিছু করার নেই। স্মৃতি, 2012 সালের পর দীর্ঘ অনেক বছর পর 2025 সালে আবারও বিশ্বকাপ শুরু মানে আয়োজিত হয়েছে। এই যে দীর্ঘদিনের একটা ব্যবধান, এই ব্যবধানের মধ্যে নিজেদের প্রস্তুতি করার বা নিজেদেরকে সেরাতে নিয়ে যাওয়া, আপনি বলছেন যে এইবার আপনি প্রথম খেলেছেন, পরের বার আপনি খেলতে পারবেন কিনা এই যে দীর্ঘদিনের ব্যবধানে, এটাও তো আসলে আপনি নিশ্চিত বলতে পারেন না। সেই ক্ষেত্রে বাংলাদেশের এই জায়গাটাতে যে আফসোস যে তৃতীয় স্থান হয়েছে, ব্রোঞ্জ পদক, স্বর্ণ বা রৌপ্যটা হয়নি, ঘরের মাটিতে যে ফেভারিট হয়ে আমাদের নামার কথা ছিল সেটা কি আমরা নামতে পেরেছিলাম এবার? আসলে আমরা অনেক চেষ্টা করছি যে আমরা ফাইনাল খেলবো। আমরা আপনার হচ্ছে ওরা চাইনিজ তাইপে হচ্ছে অনেক ভালো একটা টিম, যা আমরা হচ্ছে ওদের টেকনিকের কাছে একটু হার মানছি, কিন্তু আমরা অনেক ভালো ফাইট দিয়েছি চাইনিজ তাইপের সঙ্গে, এবং নেক্সট টাইম আমরা চেষ্টা করব স্বর্ণের জন্য লড়াই করার জন্য। মানে এখানে দেখা যাচ্ছে যে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন স্বর্ণ ভারত তো গতবারেরও চ্যাম্পিয়ন হয়েছিল, ওরা ব্যাক টু ব্যাক। মোটামুটি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন ছিল 12 সালে, সেখানে আমি অধিনায়ক ছিলাম টিমের, আমিও খেলেছি। তো আমরাও সেমিফাইনালে গিয়ে হারিনি, কোয়ার্টার ফাইনালে 2012 সালে যখন হয়েছিল ভারত জাপানের কাছে আমরা 2 পয়েন্টে হেরে গেছি 18-20। তো তখন অনেক খারাপ লাগছিল, রেফারিও একটু সমস্যা করছিল আমাদের, যার কারণে আমরা ব্রোঞ্জটা পাইনি। তখন ওইখানে থাইল্যান্ড, মানে রেফারি কি ওই দেশের ছিল, ভারতের ছিল, থাইল্যান্ডের ছিল, মানে ওদের সাথে ওদের ভালো মানে সম্পর্ক আর কি। জাপানের কোচ কথা বলতেছিল, আমি দেখলাম এক পর্যায়ে, যে তখনই ভাবলাম যে এরা কি কথা বলতেছে, আসলে আমাদের 4-5টা বোনাস দেয়নি। তো তাতে আমরা কিন্তু হেরে গেছি 2 পয়েন্টে। আসলে ওইখানেও আমরা চেষ্টা করছিলাম জিতার জন্য, কিন্তু পারিনি। যাই হোক, সেখানে ওয়ার্ল্ড কাপটা হয়েছে ভারতে, আমরা খেলছি, ওখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে আপনার ইরান রানার আপ হয়েছে, আর থাইল্যান্ড আর আপনার জাপান এর মধ্যে হলো 3য় স্থান। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বিগত সময়ে আমরা 2005 সালে কিন্তু নারীরা কাবাডিতে আসলে আপনি ছিলেন। আমি আপনাকে বলি, যখন 2005 সালে আমাদের বাংলাদেশ আনসারে, যেহেতু আমি কোচ, বর্তমানেও কোচ, তো সেখানে আমাদের ট্রেনিংটা হয় 28 দিনের একটা ট্রেনিং হয়। সেখানে আমরা 28 দিনের ট্রেনিং করে ইন্ডিয়া হায়দ্রাবাদে যাই খেলতে। আমাদের ক্যাম্পটা হয়েছিল আমাদের আনসার একাডেমিতে। সেখানে আমাদেরই আনসারের 11 জন প্লেয়ার চান্স পায়। তখন বাংলাদেশে আর নতুন করে কোনো প্লেয়ার আসেনি, আমাদেরই আনসারের 11 জন প্লেয়ার চান্স পায়। আমরা ইন্ডিয়া হায়দ্রাবাদে খেলি, তারপরে 2006 সালে আপনার শ্রীলঙ্কা কলম্বোতে। তো এইভাবে আমরা 8 সাল পর্যন্ত খেলে আসতেছি ধারাবাহিকভাবে, আপনার তো খেলতেই আসি 25 সাল পর্যন্ত। আমি 23 সাল পর্যন্ত খেলেছি। তারপরে ক্যাপ্টেন আমি 2008 সাল থেকে জাতীয় দলের ক্যাপ্টেন। তো 23 সালে আমাকে কোচ দেওয়া হয়েছে এশিয়ান গেমসে, যেটা হানজোতে হয়েছে। তারপরে থেকে আমি ধারাবাহিকভাবে কোচ। 25 সালে আমি খেলেছি কোচ হিসাবে, টিমকে নিয়ে গেছি এশিয়ান চ্যাম্পিয়নশিপে, সেখানে ব্রোঞ্জ মেডেল পায় টিম। মেয়েরা অনেক ভালো খেলেছে। আর সোহাগ স্যার সবসময় চেষ্টা করছে আমি এই টিমটাকে কত সুযোগ সুবিধা দিলে ওরা কিভাবে ভালো খেলবে। আসলে আজকে যে আমরা এই যে আমি 3টা মেডেল পাইছি 25 সালে কোচ হিসাবে, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ইউথ এশিয়ান গেমস এবং ওয়ার্ল্ড কাপ সর্বশেষ যেটা। তো এইখানে আমি বলবো আমাদের কাবাডি ফেডারেশনের যতগুলা কর্মকর্তা, সদস্য, মেম্বার আছে, তার মধ্যে সোহাগ স্যার সেক্রেটারি, উনি অনেক চেষ্টা করছে ওয়ার্ল্ড কাপটা আমরা কিভাবে ঘরের মাটিতে করতে পারবো আমাদের দেশে। ওনার অনেক চেষ্টার ফল কিন্তু আজকে এই ব্রোঞ্জ মেডেল আমাদের। উনি হয়তো, আমি জানি না অন্য কেউ থাকলে এটা হতো কি না, কিন্তু উনি অনেক মানে বুদ্ধি কৌশল দিয়ে যেভাবেই হোক আমাদের এই পদকের পিছনে কিন্তু পুরো অবদানটাই ওনার। আর যারা আমাদের ফেডারেশনের আছে সবার দিক থেকে সবাই আমাদেরকে আসলে এই পদকের জন্য সাহায্য করছে। কেউ মাঠ দেখছে, কেউ অফিসিয়াল কাজ করছে, কেউ মাঠে বাঁশি বাজাইছে, কেউ বুদ্ধি পরামর্শ দিছে। আর আমরা কোচরা তো টিমের সাথে সারাক্ষণই ছিলাম, এইভাবে না এইভাবে খেলবা, এইভাবে খেলতে হবে আমাদের। আপনারা দেখছেন চাইনিজ টাইপ, ওরা আসলে আমাদের পরে আসছে। আমরা চাইনিজ টাইপকে একটা সময় হারাইছি, আমার খুব মনে আছে 2005 সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে, 2008 সালে ওইটাও ছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2008 সালে, সেখানেও আমি অধিনায়ক ছিলাম। তো ওরা আমাদের কাছে কিন্তু আগে হারে গেছিলো, তারপরে এখন আস্তে আস্তে ওরা উঠে আসতেছে। তো যাই হোক, আমাদের মেয়েরা অনেক ভালো খেলছে দেশের মাটিতে। ব্রোঞ্জ মেডেল পাওয়াটাও অনেক টাফ। এখানে আপনার আরও তো অনেক টিম আসছে, ওরাও তো পারতো ব্রোঞ্জ মেডেল পাইতে, কই ওরা তো পায়নি। তা ওই দিক থেকে আমি বলবো আমাদের মেয়েরা আমরা যতটুকু সুযোগ সুবিধা পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা কেন বলছি, কারণ আমাদের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। একদম শুরু থেকে গ্রাম পর্যায়ে থেকে যদি ধরা হয় যে নারীরা আসলে নারী, জি আমি আপু বলি আমাদের সমস্যাটা কি, আসলে আমাদের স্কুল কলেজ থেকে বাচ্চারা খেলে আসে না কিন্তু। আর ইন্ডিয়াতে আপনি দেখবেন ওদের ভালো করার মূল কারণটা হচ্ছে যে ওরা স্কুল থেকে বাচ্চাদের কাবাডিটা ছড়িয়ে
দিয়ে দিছে সবার মাঝে। আমি হরিয়ানায় 2 মাস ছিলাম, সেখানে দেখলাম যে ওরা মাটিতে প্র্যাকটিস করতেছে, একটা 4 বছরের বাচ্চা। তো স্কুলের যে বাচ্চাগুলো সবাই সকালে ভোরে উঠে চলে আসে, ওরা একদম প্রায় 7টা থেকে 9টা পর্যন্ত প্র্যাকটিস করে। আমরা ওইখানে প্র্যাকটিস করছি, আমাদের সাথেও আসে ওরা প্র্যাকটিস করছে, ছোট ছোট বাচ্চারা, দেখে অনেক ভালো লাগলো। তখন ভাবলাম যে ওদের এত প্লেয়ার কিভাবে তৈরি হয়, স্কুল কলেজ থেকে উঠে আসে ওরা। আর আমাদের হয় কি, যেমন ধরেন বাংলাদেশ আনসারে আমরা আছি, বিজিবির 2-3টা মেয়ে আছে, তারপরে পুলিশের কিছু আছে, সব মিলে আমাদের কিন্তু একটা টিম করতে হয়, ন্যাশনাল টিম। আর ওদের যে জেলাগুলো আছে, এত ভালো ভালো প্লেয়ার আছে, ওরা কাকে ছেড়ে কাকে নিবে বলেন? 29টা প্রদেশ, সেখানে আমাদের একটা দেশ, এটাও বুঝতে হবে আপনাদের। স্মৃতি আক্তার, মালেকা, শাহনাজ মালেকা তো বলছেন আসলে তিনি বলছেন যে আসলে স্বর্ণ বা রৌপ্য পায়নি, তবে ব্রোঞ্জ পেয়েছে, এটা আসলে অন্য দেশগুলো পায়নি। এটা কি আসলে আপনার কাছে মানে মনে হয় না যে এইবার আমরা একটা পিক পয়েন্ট ছিল, বিকেএসপিতে আপনারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে আসলে অনুশীলনের মধ্যে রেখেছেন, সেইভাবে আসলে বাংলাদেশ যেহেতু স্বাগতিক, আগেও বলছিলাম যে সেই মাঠের বা সেই স্বাগতিক হওয়ার যে তাদের একটা মানে দাপট, সেই দাপটটা আসলে আমরা বা দর্শকরা আসলে মিস করেছে আসলে মানে যেখানে বাংলাদেশ ভারত দলের একটা মানে প্রত্যাশা থাকে জয়ের ব্যাপারে। আমরাও ছিলাম প্রত্যাশায় যে আমরাও ফাইনাল খেলবো, কারণ আমরা অনেক ভালো খেলছি। আমরা যেভাবে চাইনিজ তাইপে, আমরা 2018 সালে আমরা চাইনিজ তাইপের কাছে কিন্তু হারছি, অনেক পয়েন্টের ব্যবধানে হারছি। সেই চাইনিজ তাইপেরকে আমরা মাত্র 6-7 পয়েন্টের ব্যবধানে হারাইছি। আমরা অনেক আপডেট করছি, ঠিক আছে। মানে বিশ্বকাপে দেখা গেছে অন্য দেশগুলো যেভাবে আসলে পারফরমেন্স করে এগিয়ে যাচ্ছে, সেইভাবে আমরা নারীরা আসলে, বিশেষ করে নারী বলা হচ্ছে যে নারী কাবাডিতে যেভাবে আসলে এগিয়ে গেছে, হ্যাঁ সেটা অবশ্যই একটা প্রশংসনীয়, তবে আরো বেশি এগিয়ে যাওয়া দরকার ছিল, যেহেতু ভারত মানে স্বর্ণ জিতেছে। হ্যাঁ, মানে দেশগুলোর যদি আমরা একটু কার্ডটা দেখে নিতে চাই যে কোন দেশ আসলে কয়টা ব্রোঞ্জ বা সিলভার জিতেছে। তো যেটা বলছিলাম আসলে চাইনিজ তাইপে, আপনি বলছিলেন যে এক সময় আপনি হারাতেন চাইনিজ তাইপে, সেই দলটা আজ আপনাদেরকে ছাড়িয়ে যেতে শুরু করেছে, এইটার আসলে কারণটা কি? এই মানে এইটা কি মনে হয় যে আসলে ওদের শুরু থেকে, কারণ ভারত তো বলছেন যে স্কুল পর্যায় থেকে টুর্নামেন্ট, চাইনিজ তাইপের কারণটা কি? আসলে যেহেতু আমরা তো চাইনিজ তাইপে কখনো যাইনি, ইন্ডিয়াতে গেছি, দেখছি, এই জন্য বলতেছি। কিন্তু চাইনিজ তাইপে আসলে হয়তো ওদেরকে ওইভাবেই তৈরি করতেছে ফেডারেশন, যে আর ওরা খেলাটা আসলে টেকনিক্যাল থেকে অনেক এগিয়ে আছে। তো আমরা আসলে আমরাও যে খুব খারাপ তা কিন্তু না। আপনি কিন্তু দেখছেন যে আমাদের গেমটা যে হচ্ছে চাইনিজ তাইপের সাথে, সেখানে কিন্তু আমাদের বেশি ব্যবধান ছিল না। যাই হোক, আপনার টেকনিক্যাল দিক থেকে একটু পিছিয়ে গেছি বা মেয়েরা বুঝতে পারেনি। যদি মাথা ঠান্ডা করে খেলতো অবশ্যই আমরা চাইনিজ তাইপকে এবার ধরে দেওয়ার মতো আমাদের সুযোগ ছিল। সেই ক্ষেত্রে আমি বলবো আমরাও অনেকটা এগিয়ে গেছি, যে চাইনিজ তাইপ শুধু এগিয়ে নেই, আমরাও এগিয়ে গেছি। আমরা আসলে কতটুকু এগিয়েছি এইবারের বিশ্বকাপ দেখে কি মনে হয়েছে স্মৃতি আক্তার? আমরা অনেকখানি এগিয়েছি, কারণ হচ্ছে আমরা বললাম আপনাকে একবার যে আমরা 2018 সালে অনেক পয়েন্টের ব্যবধানে কিন্তু আমরা চাইনিজ তাইপের কাছে হারছি। সেইখানে আমরা চাইনিজ তাইপের সঙ্গে হাফ টাইম পর্যন্ত আমরা ভালো বিট দিছি, 8 আর 9 পয়েন্ট পর্যন্ত ছিল। তারপরে এক সময় আমাদের পয়েন্ট কিন্তু আপ ছিল, হাফ টাইমের পরে এক সময় আমাদের পয়েন্ট আপ ছিল, কিন্তু কিছু টেকনিক্যালি যেরকম আমরা একজন ধরতে গেলে 2-3 জন চলে যাই, এর মাধ্যমে পয়েন্টটা ওরা এগিয়ে গেছে। টাইমটাও শর্ট ছিল, ওর জন্য একটু টাফ হয়ে গেছে আমাদের জন্য। মানে দেখা গেছে যে এইবারের আসর থেকে আমরা হচ্ছে একটা ব্রোঞ্জ, আর আপনি সেরা ডিফেন্ডারের একটা পদক পেয়েছেন, মানে এটাই আসলে আমাদের আশ্বস্ত হওয়ার জায়গা। মানে আরো মোস্ট ভ্যালুয়েবল দেখা গেছে যে ভারতের সঞ্জু দেবী যিনি আছেন, তিনি নিয়ে গেছেন, চাইনিজ টাইপের একজন আছেন যিনি খেলেছেন। সেই ক্ষেত্রে আসলে আমাদের প্রত্যেকটা জায়গায় আসলে আমাদের ওইখানে ক্লিক করার সুযোগ ছিল কিনা এই বিষয়ে আমরা আলোচনা করব, তবে আপনাদেরকে এখানে থামাতে হচ্ছে। দর্শক কথা বলছিলাম বাংলাদেশের কাবাডিতে নারীদের পথ কতটা মসৃণ হলো, কতটা এগোলো বাংলাদেশ নারী কাবাডি দল। এ নিয়ে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন শাহনাজ পারভীন এবং খেলোয়াড় স্মৃতি আক্তার। স্মৃতি আক্তার, বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিলাম আপনাকে যে এইবারের আসরে আমাদের যতটা এগিয়ে যাওয়ার কথা ছিল তার থেকে আমরা কতটুকু পেয়েছি, বিশেষ করে আমরা একটা সেরা ডিফেন্ডার আপনি হয়েছেন, আর একটা পদক আমরা জিতেছি, ব্রোঞ্জ পদক। এটাই আসলে কি মানে সেরা কিনা? কারণ আমরা দেখেছি যে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার যেটা আসলে বলা হয় যে বেস্ট ডিমান্ডিং প্লেয়ার, সেটা নিয়ে চলে গেছে ভারত দল। সেই ক্ষেত্রে আসলে ওই জায়গাতে সঞ্জু দেবী আছে এবং সেরা
রেডার হিসেবে আছে চাইনিজ তাইপেরই মিমলিন, সেক্ষেত্রে আসলে আমরা এই দুইটা পদে আমরা থাকতে পারতাম কিনা, আমাদের প্লেয়াররা থাকতে পারতো কিনা, স্মৃতি আক্তার থেকে যদি একটু জানতে চাই। আসলে চেষ্টা করলে সবই সম্ভব। এখন আমরা যদি ভালো খেলতাম, ফাইনালে যদি উঠতাম, তাহলে আমাদের এক সাইড একটু উইক ছিল। আমরা ডিফেন্ডার অনেক ভালো করছি, রেডাররা অনেক ভালো করছে, ঠিক আছে। কারণ আমরা বললাম না যে আমরা চাইনিজ টাইপের কাছে হারছি, শুধু টেকনিকের বিষয়টা নিয়ে একটু হারছি। ওরা অনেক স্মুথলি, অনেক ফাস্ট আমরা যদি এর থেকে একটু ভালো করতাম, হয়তো বা এই জায়গাগুলোই আমরাও যেতে পারতাম। মানে একটু ভালো করতাম, সেই ভালোটা আসলে আমরা কবে করব? বা কৌশলের দিক থেকে আমি বলছিলেন যে কৌশলে আপনি আসলে আপনারা কিছু দিক থেকে আসলে পিছিয়ে আছেন, সেই কৌশলটা আমরা কবে সূক্ষ্মভাবে মাঠে বা স্টেডিয়ামে আসলে দেখাতে পারবো? আসলে আমরা কিছু কিছু খেলার মাধ্যমে আমরা কিন্তু অনেক মানে অল্প অল্প ভুল হয়েছে আমাদের, এই ভুলগুলো যদি আমাদের সংশোধন করানো হয় তাহলে ইনশাল্লাহ আমরা অনেক ভালো একটা করব, এই পর্যায়ে যাইতে পারবো। শাহনাজ পারভীন, যেটা বলছিলেন স্মৃতি আক্তার, যে আসলে কিছু কিছু ভুল, সেই ভুল শুধরানোর দায়িত্ব তো আপনি আছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন, সেই ভুলটা আসলে কবে শুধরাবে বাংলাদেশ? আসলে আমাদের একটা টাইমিং এর ব্যাপার আছে। যখন আমরা মাঠে নামি, যখন একটা রেডার রেড করে, তখন আমি কোথায় তাকে ধরবো, এটা আমি কোথায় তাকে ক্যাচিং করে রেখে দিতে পারবো। তো আমাদের মধ্যে হয়েছে কি টাইমিং হয়নি, যার কারণে ওরা ভালো খেলছে, অনেক ভালো খেলছে, কিন্তু টাইমিংটা যদি আমাদের ঠিক থাকতো, ওদের মনের সাথে একটা টাইমিং থাকবে রেডারের সাথে, সেই টাইমিংটা ছিল না, যার কারণে ওরা আমাদেরকে টাচ করে চলে গেছে। আবার এমন সময় হয়েছে কি, যখন আমাদের ওদের যে অপোনেন্ট রেডার যে আমাদের কোর্টে হানা দেয়, তখন যদি আমরা টাইমিংটা মানে ও আসছে, আমি এখন পাইছি, ধরিনি, চলে যাচ্ছে, ওই মুহূর্তে ধরে আমরা পয়েন্টটা দিয়ে দিছি। আসলে আমাদের মাথাটা তখন একটু গরম ছিল, যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আর টাইমিংটা করে, তাহলে আমরা ওদের সাথে জিতে যাইতাম সেদিন। মানে কাবাডি বিশ্বকাপ তো মানে সবচেয়ে বড় আসর বলা যায়, সেক্ষেত্রে প্রস্তুতির জন্য আসলে আমাদের কর্পোরেট লিগ বা ঘরোয়া লিগ যেভাবে হওয়া উচিত সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, এবং তারা সুযোগও পাচ্ছে না, শুধু প্রস্তুতিতেই তারা ছিলেন। আর অন্যান্য দেশগুলো তারা আসলে লিগ খেলে এসেছে, টুর্নামেন্ট খেলে এসেছে, সিরিজ খেলে এসেছে, আমরা সেই সুযোগটা পাইনি। আমরা দেখছি যে 2023 সালে নারী কর্পোরেট লিগ কাবাডি হয়েছিল, এরপরে কিন্তু আর হয়নি, এবং দেখেছিলাম যে গ্রুপ ছিল, বেশ বড় বড় গ্রুপ ছিল, এবং 6টা দল নিয়ে 10 দিনের একটি লিগ ছিল। সেই লিগে নিশ্চয়ই আপনিও মানে আপনারাও কোচ ছিলেন, এবং বেশ বাংলাদেশে অনেক প্লেয়ারই ছিল, এবং তারা বেশ অর্থের দিক থেকে আর্থিকভাবে যেভাবে আসলে স্বাবলম্বী হওয়ার দরকার ছিল, একটা যাত্রা শুরু হয়েছিল বলা যায় নারী কাবাডির নতুন অধ্যায়। তবে সেই অধ্যায়টা হঠাৎ করে আবার থমকে গেল। এটা আসলে কি মনে হচ্ছে যে ফেডারেশনের খামখেয়ালিপনা কিনা, বা গ্রুপগুলো যেভাবে এগিয়ে এসেছিল? না, আপনাকে আমি বলি যে আসলে আমাদের এই যতগুলো আপনি খেলা চালাবেন, আসলে এখানে অনেক প্রচুর অর্থের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে যেমন ক্রিকেটের আপনার অর্থের প্রয়োজন, গ্রুপগুলো তো আসলে অর্থের না, যদি টাকা না হয় আপনি টুর্নামেন্টটা শুরু করবেন কিভাবে? যেমন আমরা যে বলতেছেন পিছিয়ে আছি, আসলে এখানে তো আমাদের অর্থ লাগবে, টাকা লাগবে। একটা প্লেয়ারকে তার হাত খরচ আছে, তাকে আপনি রাখবেন, টিমে খেলাবেন, তাকে কিছু দিতে হবে, তার জন্য ট্র্যাক স্যুট, জার্সি সব কিছু দিতে হবে। তো অবশ্যই অতটা আমাদের, আমি মনে করি কাবাডিতে অনেক কিছু, কারণ আপনার ক্রিকেটে দেখেন ওদের বিসিবির আছে, টাকা আছে, ফিফার ফুটবলে আছে, কিন্তু আমাদের তো আসলে সেটা নাই, আমাদের ফেডারেশনকে দিয়ে চলতে হবে। তো আসলে একজন সেক্রেটারির পক্ষে তো সম্ভব না, যদি সরকার এগিয়ে না আসে, যদি স্পন্সর না এগিয়ে আসে। তো আমরা চাচ্ছি যদি স্পন্সর এগিয়ে আসে আর সরকার যদি জাতীয় খেলার দিকে দৃষ্টি দেয়, তাহলেই আমরা সামনের দিকে আরো ভালো করব। মানে যেগুলো বড় বড় ক্লাবগুলো আছে এবং কর্পোরেট হাউসগুলো আছে, আমরা দেখে আছি এখন বর্তমানে চলছে আসলে বাংলাদেশের ফুটবল, ক্রিকেট আসলে দাপটের সঙ্গে ক্লাবগুলো বেশ তার আগ্রহের সাথে আসলে এগিয়ে এসেছে। তবে কাবাডি, হকি বা অন্য যে ফেডারেশনগুলোতে তারা আসলে সেই লিগটা চালাতে তাদের আগ্রহ দেখা যায় না। সেই জায়গাটাতে আসলে মনে হয় কিনা যে আসলে বাংলাদেশের সফলতার জন্য তাদের আসলে পিছিয়ে যাওয়া, বা তাদেরও তো আসলে একটা আর্থিক উপার্জনের ব্যাপার আছে, সেই জায়গাতে আপনারাও টানতে পারছেন না বা ফেডারেশন আনতে পারছে না? জি, এরকম অবশ্যই আছে, কারণ দেখেন এই যে ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে আমাদের, তো এখন আবার কবে আমাদেরকে ডাকবে, কবে আবার আমাদের ক্যাম্প হবে, আসলে এটা তো একজন ফেডারেশন ইচ্ছা করলেই পারে না। সে অর্থটা অবশ্যই থাকতে হবে, একটা খেলার জন্য যে বাজেট, সে বাজেটটা তো থাকতে হবে। সেটা কিভাবে আসবে? হয় সরকার দিবে, তা না হয় আপনার স্পন্সর থেকে আসতে হবে। কিন্তু আমাদের দেশে আসলে ইন্ডিয়াতে যেমন ওদের টাটা একা ইচ্ছা করলে 1 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা দিয়ে দিতে পারে, আমাদের তো আসলে এরকম না। আমি মনে করি যতটুকু বুঝতে পারি যে আসলে একটা টিমকে চালাতে গেলে এখানে আপনার স্পন্সরের অবশ্যই দরকার আছে, সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে, যেহেতু এটা আমাদের জাতীয় খেলা।
মানে স্মৃতি আক্তার, আপনি তো কখনো খেলেছেন কিনা নারী কর্পোরেট লিগে, আপনার সেই স্মৃতি নিশ্চয়ই অনেক মানে অনেক দূরে পড়ে গেছে। এই যে সব সময় নিয়মিত লিগগুলো হয় না, বিশেষ করে কর্পোরেট লিগ হলে তো আসলে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জায়গা, আপনারাও বেশ শক্তিশালী হন। সেই জায়গাটাতে আসলে মনে হয় কিনা যে আসলে ফেডারেশন বা যারা আসলে স্পন্সর তাদের আসলে দায়ভারটা বেশি, কারণ আপনারা নিজেদেরকে আসলে যে কর্পোরেট লিগের কথা বলতেছেন, টেকনো মিডিয়ার ক্যাপ্টেন ছিলাম আমি কর্পোরেট লিগে, ঠিক আছে। আমরা সেকেন্ড প্লেস করছিলাম কর্পোরেট লিগে, হচ্ছে আমরা টেকনো মিডিয়া সেকেন্ড প্লেস করছিল। ওইখানে আমাদের আর্থিক কিছু টাকা দেওয়া হয়েছিল, ভালো মোটামুটি ভালো টাকা দেওয়া হয়েছে। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি করা হয়েছিল। ওইখানে আমরা যাক ভালোভাবেই আমরা হাত খরচটা পাইছি ওইখান থেকে। মানে হাত খরচটা পেয়েছেন, বা একবার তারা ওইটাই প্রথমবার ছিল কর্পোরেট লিগ, এই যে হঠাৎ করে একটা আসলো কর্পোরেট লিগ শুরু হলো, তারপর 10 দিন পর আবার শেষ হয়ে গেল, মানে ধারাবাহিকতা নেই। আসলে আপনার হচ্ছে আপনার যেহেতু আমরা কর্পোরেট লিগ শেষ করে আমরা বাহিনীতে গেলাম, বাহিনীর খেলাগুলো খেলতেছিলাম, তার ভিতরে তো একটা ঝামেলা হইলো যে আপনার হচ্ছে এই তো অনেক কিছু হয়ে গেল দেশে, এর জন্য সব কিছু মিলে স্থগিত হয়ে গেছে। কর্পোরেট লিগ আবার হওয়ার কথা ছিল কিন্তু স্থগিত হয়ে গেছে। এবার হয়তো বা আবার সামনে হবে, এরকম কিছু আশা আছে। মানে আপনারা আসলে কতটা আফসোস করেন যখন দেখেন দেশের বাইরে ভারত দল, চাইনিজ তাইপে, জার্মানি, তারা আসলে বেশ আলোচনার মধ্যে থাকছে লিগগুলো নিয়ে, নিজেদেরকে খেলা ওইভাবে প্রস্তুত করছে, সেই জায়গায় আসলে আপনারা কতটুকু মিস করেন? আসলে আমাদের দেশে কাবাডি খেলবে এরকম মেয়ের সংখ্যা খুবই কম, ঠিক আছে। যদি এরকম যদি স্কুল থেকে যেরকম আমাদের কোচ বলছে যে স্কুল থেকে বা কলেজ থেকে যদি উঠে আসতো, তাহলে হয়তো বা আমরা অনেক ভালো একটা টিম হয়ে দাঁড়াইতাম, ঠিক আছে। আমরা যে খেলবো একটা ম্যাচ খেলতে গেলে একটা ভালো টিম লাগবে, যে আমাদের ভুলগুলো যে আমাদের কোচগুলো ধরাই দিবে যে একটা টিম তুমি খেলতেছো এইভাবে না এইভাবে খেলো, সেভাবে আমাদের ম্যাচ খেলার মতো টিম নাই। আমরা যে ন্যাশনাল টিম, আমরা যে কার সঙ্গে ম্যাচ খেলবো, আমাদের খেলতে গেলে বাইরের দেশে যাইতে হবে খেলতে। এই যে রিসেন্টলি আমরা নেপালে যে খেলে আসলাম 5 ম্যাচে, নারী কাবাডি বিশ্বকাপের আগে এই প্রস্তুতি হিসেবে তো খেলেছি, টেস্ট সিরিজ যেটা খেললাম আমরা 5 ম্যাচের সিরিজ খেলে আসলাম। এরকম আমরা যে দেশে খেলবো, দেশে যে খেলে নিজেকে প্রিপেয়ার করব, এবং সেই আমি একটু ইন্টারাপ্ট করি, সেই অর্থটাও তো এসেছিল এনএসসির থেকে, আমি যদি ভুল না করি, যে আপনারা এশিয়ান চ্যাম্পিয়নশিপে যেই সাফল্য এসেছিল ব্রোঞ্জের, সেই সংবর্ধনা এবং প্রাইজ মানি যেটা, সেইটা মানে আপনাদের টাকা দিয়ে আসলে আপনাদেরকে ওইভাবে করা হচ্ছে, আসলে কিছু করারও নেই। শাহনাজ পারভীন, সেই জায়গাটাতে আমি দেখেছিলাম যে নারী ক্রীড়া কমপ্লেক্সে যখন মিরপুরে আপনারা কাজ করছিলেন, একটা অন্ধকার একটা রুমের মধ্যে খেলোয়াড়দেরকে নিয়ে করা হচ্ছে, এটা আসলে মানসিকভাবেও তো তাদেরকে ওইভাবে এগিয়ে নিতে মানে বাধাগ্রস্ত করে, যে একটা আপনারা নিজেরা নিজেদের ফেডারেশন আসলে ওইভাবে করতে পারছেন না জায়গার সংকটে। এবং দেখা যায় যে বিশেষ করে যখন ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ হয়, তখনও আসলে ইনডোর যে মিরপুর ইনডোর স্পোর্টস আছে সেখানে গিয়ে যেতে হয়, এবং আপনারা দীর্ঘদিন ধরে নিজেদের বিকেএসপিতে রেখেছেন। বিকেএসপি থেকে আসলে সেই ইয়াটা আছে কিনা কাবাডির? জি, ওখানকার পরিবেশটা অনেক ভালো, বিকেএসপির পরিবেশটা অনেক ভালো, খারাপ না। ওইখানকার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে। আমরা আরো কথা বলবো, না কথা বলছিলাম নারী কাবাডি নিয়ে। দেশে নারী কাবাডি আসলে কতটুকু এগোলো, কি পথ আসলে মসৃণ করতে কি কি প্রয়োজন, সবকিছু মিলিয়ে আসলে কোচ শাহনাজ পারভীন আছেন এবং খেলোয়াড় স্মৃতি আক্তার আছেন। শাহনাজ পারভীন, আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, আপনি তো দীর্ঘ সময় খেলেছেন নারী কাবাডি দলে, সেই ক্ষেত্রে আপনি ইনডোরও খেলেছেন, বিচ কাবাডিতেও খেলেছেন, সেই কাবাডিটা এখন আর আমরা দেখতে পারি না, মানে সেটার কারণটা কি? বিচ কাবাডিতেও তো আমাদের পদক অর্জনের অনেক বেশি মানে সৌভাগ্য মানে ছিল আর কি, সম্ভাবনাও ছিল। জি, তো আমি আপনাকে বলতে চাই, আমি 2012 সালে চীনের হাইয়াংয়ে বিচ গেমস খেলেছি, সেখানে আমাদের ব্রোঞ্জ মেডেল আছে। তারপরে 2010 সালে ওমানের মাস্কাটে হয় বিচ গেমস, সেখানেও আমাদের ব্রোঞ্জ মেডেল আছে। তারপরে 2011 সালে শ্রীলঙ্কার হাম্বাম টোটায়, সেখানেও আমাদের ব্রোঞ্জ মেডেল, এবং থাইল্যান্ডের ফুকেটে আমাদের বিচ গেমস হয়েছিল, তো সেখানে আমরা 1 পয়েন্টে শ্রীলঙ্কার সাথে হেরে গেছি, সেখানে মেডেল পাইনি। তো আমার লাইফে আমি 4টা বিচ গেমস খেলেছি, 3টাতে ইন্টারন্যাশনাল পদক আছে, এবং আমি 4টাতেই ক্যাপ্টেন ছিলাম জাতীয় দলের। তো আসলে বিচ গেমস শুনতেছি হয়তো হবে যেটা ইন্টারন্যাশনাল, আসলে এটা তো ওনারাই করে। আর 2015 সালে আমাদের বাংলাদেশে কক্সবাজারে অনেক সুন্দর, অনেক জাঁকজমকপূর্ণ একটা বিচ গেমস হয়েছিল, সেখানে আমরা বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছি। তো আমার ওই বিচ গেমসটা খুবই ভালো লাগছে, যেটা বিদেশে খেলছি তার থেকেও সুন্দর আয়োজন করছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন, যেটা আমাদের 15 সালে আমাদের কক্সবাজারে হয়েছিল।
অনেক টাকা খরচ করে ওরা অনেক জাঁকজমক করেই মানে বিচ গেমসটা হয়েছে, যেটা বাইরে আমরা এতগুলো জায়গায় খেলছি আসলে এত আনন্দ পাইনি যেটা আপনি বাংলাদেশে তো খেলেছেন এবং আনন্দও পেয়েছেন বিচ গেমস থেকে, তবে যারা এখন ভবিষ্যৎ প্রজন্ম বা যারা এখন বর্তমান দলে আছেন, স্মৃতি আক্তারও আছেন সেই দলে, আপনারা তো কখনো এই বিচ গেমসের সাথে পরিচিত না, যদিও আসলে শুনেছেন হয়তো, তবে কখনো ইন্টারন্যাশনাল বিচ গেমস খেলি নাই, যেটা বাংলাদেশে হয়েছে ওটা খেলছি আর কি। আচ্ছা, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফ্লেভার নেওয়ার মতো আমাদের কি সেই মানে সামর্থ্য আমাদের তৈরি হয়েছে কিনা, যেহেতু খুব বেশি মানে অর্থ এটার প্রয়োজনে লাগে না, একটা বিচ হলেই হয়ে যায়, সেই জায়গাতে আমরা আসলে প্রস্তুত কিনা যদি হঠাৎ করে বিচ গেমস শুরু হয়ে যায় ইন্টারন্যাশনালি ভাবে? আসলে বিচ গেম তো আমি ইন্টারন্যাশনাল বিচ গেমস খেলি নাই কখনো, এই সম্পর্কে ধারণা আমার সঠিক নাই, আমার কোচ বলতে পারবে এই সম্পর্কে, কিন্তু যদি হয়তোবা হয় তাহলে হয়তোবা হবে। আচ্ছা শাহনাজ পারভীন, আমরা বলছিলাম যে আপনার বেশ অভিজ্ঞতা রয়েছে সেই জায়গার ক্ষেত্রে, বিচ গেমস থেকে শুরু করে আপনি বলছিলেন যে একটা মানে সার্ভিসের যারা আছে তাদের নিয়ে একটা বিচ গেমস হয়েছিল, সেই ক্ষেত্রে সার্ভিসের ওই জায়গাটাতে আসলে কি আমরা শক্তিশালী কিনা, লিগ থেকে শুরু করে ওই জায়গাটাতে, এই যে সার্ভিসের বাহিরেও আসলে আমাদের এই কাবাডিটাকে আরো ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে কিনা ফেডারেশনের হাত ধরে? জি অবশ্যই আছে, যদি এখনো হয় আমাদের বিচ গেমস, অবশ্যই আমাদের মেয়েরা আছে, ওরা অবশ্যই চেষ্টা করবে ভালো খেলার জন্য। তারপর আমি বলি আমাদের যে বাংলাদেশ আনসার, আমাদের যে ডিজি মহোদয় স্যার, তারপরে আমাদের ডাইরেক্টর শিপাত স্যার, মহিলা অফিসার খুবই ভালো উনি, এবং আমাদের ডিজি স্যার, আমাদের জাকির স্যার স্পোর্টস অফিসার, সবাই চেষ্টা করতেছে যে আমাদের কাবাডিটাকে আমরা কিভাবে ভালো করব, আরো বেশি বেশি প্লেয়ার নিয়ে আমরা কাবাডিটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তবে যাদের আসলে খেলোয়াড়রা প্রয়োজন স্বাস্থ্য সুরক্ষা, সেই সুরক্ষাটা আসলে আমরা কতটুকু মানে মেনটেন করতে পারছি, বিশেষ করে যখন আমাদের একটা ফেডারেশনের একটা ক্যাম্প চলে প্রায় 4 থেকে 6 মাস, এরপর বাকি 6 মাস তো খেলোয়াড়রা বাসায় বসে থাকে, এরপর ওই জায়গাটা আসলে মেনটেন করা আসলে আমাদের সেই সুযোগটা নাই, যেহেতু আমরা বাহিনীর চাকরি করি, আমাদেরকে হয়তো 15 দিন বা 10 দিন ছুটি দেয়, তারপরে বা ধরেন যে 1 মাস দিল সর্বোচ্চ, তারপরে কিন্তু আবার যার নিজ যারা বাহিনীর চাকরি করে তাদেরকে কিন্তু আবার যায় বাহিনীতে যোগদান করতে হয়, সেখানে আমাদের প্র্যাকটিসটা মোটামুটি চলে, একটা ডিসিপ্লিনের মধ্যে আমাদের থাকতে হয়। স্মৃতি আক্তার, আপনি তো নারী কাবাডি শেষ করেছেন, আজকে থেকে ছুটিতে চলে গেছেন, এই যে কয়েকদিনের ছুটিতে থাকবেন, নিশ্চয়ই ওই জায়গাটা মেনটেন করা হবে না, এবং ফেডারেশনে তো কোনো পুষ্টিবিদ নেই যে আপনাদেরকে একটা মানে খাবারের মেনটেন করে দিবে যে হ্যাঁ এই সময়টা খেতে হবে, সেই জায়গাটাতে আসলে গুরুত্ব মানে হওয়া উচিত কিনা ফেডারেশনে? এটা অবশ্যই হওয়া উচিত, কারণ এই যে আমরা ছুটিতে চলে যাব এখন, আমাদেরকে আর মানে এভাবে যে গাইড দিবে এরকম থাকবে না, আমরা যখন যেটা মন চাইবে তখনই সেটা খেতে হবে। আর যখন আমরা ক্যাম্পে থাকি তখন হয়তো বা মালিকাপুর কথায় আরও কোচ আছে তাদের কথায় এটা খাবা না এটা খাবা, মালিকাপুর তো সবসময় বলে তোমরা দুধ খাও, এটা খাও, এটা খাও, আমরা কিন্তু বাঙালিরা সেরকম খাইতে পারি না। যারা বাইরের দেশের অনেকেই দেখছি যে অনেক মানে হেলদি খাবারগুলো পছন্দ করে, আমরা বেশি স্পাইসি খাবারটাই বেশি পছন্দ করি, আমরা অস্বাস্থ্যকর খাবার খেয়ে যাই, এবং অস্বাস্থ্যকর খাবারটা তো আমাদেরকে আরো বেশি পিছিয়ে দেয়, তাই না, অন্য দেশ থেকে। সেই ক্ষেত্রে আসলে আপনাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চয়ই আরো বেশি আসলে মনোযোগী হতে হবে, এবং ফেডারেশনকে আসলে এগিয়ে আসতে হবে এই জায়গা থেকে, যাতে আপনাদের স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে প্রস্তুতি সবকিছুতে আসলে পারফেক্ট হয়ে যায়। মালিকা এবং স্মৃতি দুজনকে আসলে ধন্যবাদ আমাদের স্টুডিওতে যুক্ত হয়ে এবং আলোচনা করার জন্য। জি আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন টিভি চ্যানেল সকল কলাকুশলীকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। দর্শক, শেষ করছি এখন মাঠে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।